আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় আশা আর হতাশা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও লেখক কলামিস্ট মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমরা দেখলাম জুলাই ঘোষণা হলো, তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন কবে হবে সেটি একটি ঘোষণা এসেছে। আজকে নির্বাচন কমিশন সেই তার জায়গা থেকে প্রস্তুতি শুরু করেছে বললাম, এবং আজকে সারা দিনই নির্বাচন নিয়ে মূলত আলোচনা ছিল দেশে। আসলে যে কি হবে, সবার মধ্যে একটা দোদুল্যমনতা ছিল, সেই জিনিসটা অনেকাংশে কেটে গেছে। আপনি কিভাবে জিনিসটি দেখছেন, পুরো রাজনৈতিক যে একটি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আশাবাদী হওয়ার মতো পর্যাপ্ত উপাদান আছে, সমান্তরালে হতাশা অথবা সন্দেহের বিষয়ও আছে। সেটা এক বাস্তবতার নিষ্ঠুরতা বলতে পারেন। আশাবাদী হওয়ার জায়গায় এখানে যারা খুব নির্বাচন চাচ্ছেন, অর্থাৎ যারা নির্বাচনমুখী, খুব শুনতে চাচ্ছিলেন নির্বাচনটা কবে। আপনি যদি বলেন যে ফেব্রুয়ারিতে, আবারও জিজ্ঞাসা করে কোন মাসে যেন, অর্থাৎ বারবার শুনতে চায়। ওই যে একটা আমরা হিন্দি গান শুনতাম, একটা ফিরসে কাহো কেহতে রাহো, মানে বারবার বলতে থাকো। যারা নির্বাচনমুখী তাদের ভালোবাসার কথা বারবার শুনতে ভালো লাগে। তো ওই ক্ষেত্রে ফেব্রুয়ারি, আবার ফেব্রুয়ারি বললেও হয় না, যে রোজার আগে। ওই ক্ষেত্রে 12 তারিখে একটা তারিখও আমরা আবিষ্কার করে ফেলেছি। এগুলো কিন্তু নিজেরা আমরা আবিষ্কার করি, অর্থাৎ নির্বাচনে যারা আশাবাদী তাদের আশাবাদ দৃষ্টে আবিষ্কার করা। এই গেল একদিক, তারা শুনতে চাচ্ছিলেন। আবার খেয়াল করবার মতো বিষয়, আরও আশাবাদের জায়গায় জায়গায় যারা এখন আশাবাদী তারা গত কয়েকদিন কিন্তু বড় কঠিন কঠিন কথা বলছিলেন, লাগলে আবার একটা আন্দোলনও করবেন। অথবা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের অন্যান্য কয়েকজন সম্পর্কে খুব তীর ছুটছিলেন, খুব আক্রমণ করতেন। কিন্তু একদিনের মধ্যে দেখেন চিত্রটা বদলে গেল। শুধু কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে এই কথাটা শোনার পরেই। এবার আসেন হতাশার অংশটুকু। বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় আসলে এত ক্ষত, এত ঘা বা এত ফাঁক, সাথে সাথেই প্রশ্ন করে যে আসলে হবে তো ফেব্রুয়ারিতে। তো আবার বলে, তারপর আবার কেউ বলছে যে কোন পদ্ধতিতে হবে। পদ্ধতিটা আছে, কিন্তু ওটা এখনো বাদ হয়নি। ওই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার গতকাল 3টা বক্তব্য ছিল। একটা ছিল জাতির উদ্দেশ্যে ভাষণ, একটা ছিল জুলাই ঘোষণার সময়, আর আরেকটা ছিল বিবৃতি। তো 3টা বেশ অত্যন্ত কৌশলী, আমি যতটুকু চোখ বুলিয়েছি 3টার মধ্যেই। তো যারা নির্বাচন চান তাদের জন্য নির্বাচনের খবর আছে, যারা সংস্কার চান তাদের কাছে সংস্কারের খবরও আছে ওনার ওই বক্তব্যে, যারা বিচার চান ওই বিচারের কথাও ওখানে আছে। অর্থাৎ হতাশার সুযোগ কম। তারপরও বাস্তবতার নিরিখে ওখানে হতাশার কথাও আবার আসছে, যে তিনি 3টেই বলেছেন 1, 2, 3 করে। তাহলে 1 নম্বরে কোনটা? অর্থাৎ পুরনো বিতর্ক আবারও। আবার একটা পক্ষ আছে যারা গতকাল তারা প্রতিক্রিয়া দেয়নি, তারা বলছে আমরা একটা দিন পরে দেব। তাদেরও কিছু ঘাটতি আছে ওখানে। তারা মনে করছে যে সিরিয়াল ঠিক করেন নাই, কোনটা আগে কোনটা পরে, এই নম্বরটা দেয়া হয় নাই। আবার তাদের একটা আকাঙ্ক্ষা আছে, সেটা আমি বলছি জামাত ইসলামী অথবা এনসিপি, যে ওনারা আশাই করছিলেন যে পারলে প্রধান উপদেষ্টা যেন পিআর পদ্ধতির কথাটাও বলে ফেলেন। জি, আপনি যেহেতু জামায়াত ইসলামের কথা বলছিলেন, আমি তাদের একটি বক্তব্য আমি এখানে একটু উল্লেখ করতে চাই। জি, জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে, উনি প্রশ্ন রেখেছেন কোন তারিখ থেকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে, কালকে থেকেই বাস্তবায়িত হবে সেটা কিন্তু স্পষ্ট করেননি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে প্রেয়াম্বলি চেয়েছিলাম, সেটা হয়নি। ডাক্তার তাহের আরও বলেন, ওনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে, তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না, অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ, এই জাতি হতাশ। এখানেই শেষ না, এই ব্যাপারে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, ছোট্ট একটি কথা বলেছেন, যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। অর্থাৎ কথায় কেউ কাউকে একটু ছাড় দিচ্ছেন না, সুযোগ পেলেই কথা বলছেন। তো জামাত যে হতাশার কথা বলছে তাদের জায়গা থেকে ওই হতাশার কথা বলাটাই স্বাভাবিক। আমি যেটা বলছিলাম যে তারা চাচ্ছিলেন প্রথমত একটা যে পিআর পদ্ধতির কথাও বলা হয়ে যাক এই ভাষণে যেন থাকে। আবার যখন আপনি সংবিধানের প্রশ্ন আনবেন,
সেটা কিন্তু মানিক নিয়ে বিনীত হয় না, সেটা সংসদেই লাগে। এই বাস্তবতা মানতে হবে। জামাতে ইসলামী যেভাবে চাচ্ছে যে একটা বিপ্লবী কায়দায় চাচ্ছে, অর্থাৎ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান পরবর্তীতে যে সরকারটা হয় আমরা সচরাচর সেটাকে বিপ্লবী সরকার বলি। তো এই সরকার কিন্তু বিপ্লবী সরকার না, আবার নির্বাচিত সরকারও না, এর মাঝামাঝি সরকার। আবার এর আগে যেই সরকারগুলো ছিল, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা মধ্যবর্তী সরকার অথবা অস্থায়ী সরকার, ওগুলোর সাথে তুলনা করলে এটার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। আগেরগুলো হয়েছিল যথা নিয়মে 91 বাদে, 91 হয়েছিল বোঝাপড়ার মধ্য দিয়ে। তো ওই রাষ্ট্রপতিকে বলা হতো, ওই প্রধান উপদেষ্টাকে বলা হতো, প্রধান উপদেষ্টা বলা হয়নি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলা হয়েছিল কয়েকদিন। তো ওই বাস্তবতার সাথে এই বাস্তবতা মিলবে না, আবার 96-র সাথেও মিলবে না, আর গত 3 টার্মের সাথে তো মিলবেই না। তো ওই ক্ষেত্রে জামাতে ইসলামী যেটা আশা করছে তাদের আশা মতো হয়নি, এটা সত্য, সেই জন্য তারা খুব জানাবে। আবার বিএনপির সাথে তাদের একটা দূরত্ব কাজ করছিল, ওই দূরত্বের কথাই তারা বলেছেন। আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জায়গা থেকে একটু ক্রিয়া বা প্রতিক্রিয়া দেখিয়েছেন, ওটা দেখানো হতো স্বাভাবিক। তারাও আক্রমণটা করেছেন জামাতকেই, এটা লুকানোর আর বিষয় নয়। এনসিপির পক্ষ থেকেও কিন্তু মুস্তফা কামাল ভাই আমরা দেখেছি যে বলা হচ্ছে যে অসম্পূর্ণ, অর্থাৎ জামাতে ইসলামী এবং এনসিপির বক্তব্য অনেকটা কাছাকাছি। হেফাজতে ইসলামী কিন্তু সে আজকে বিবৃতি দেখলাম যে সেটি কিন্তু একই রকম, অর্থাৎ তারা রীতিমতো এর মধ্যে একটা ঘরানায় চলে গেছেন, এটা লুকানোর বিষয় নয়। তার একটি পক্ষ একই রকম সুরে কথা বলছে। নির্বাচনের আগে তারা এরকম হবেন, ওইটা স্বাভাবিক। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন এটা তো অত্যন্ত শালীন কথা, ভদ্র কথা। এর আগের কয়েকদিন তো আরও নোংরা কথাবার্তা ছিল জামাতে ইসলামী, বিএনপির দিক থেকে যেসব কথাবার্তা এসেছিল, যেগুলো একসময় আওয়ামী লীগ বলতো যে 71-এর পরাজিত শক্তি, এমনই অ্যাপ্রোচ মনে হয় যেন তারা কেউ কাউকে চেনে না, অথবা জামাতে ইসলাম 71-এর পরাজিত শক্তি হয়েছে গত 15 দিন আগ থেকে। যখন জামাতে ইসলামের সাথে বিএনপি আন্দোলন করে অথবা সরকারও গঠন করে, তখন পরাজিত শক্তি ছিল না। এই প্রশ্নগুলো কিন্তু আসে। আর 24-এর এই আন্দোলন বা বিপ্লব কিন্তু মানুষকে প্রশ্ন করতে শিখিয়ে গেছে। কথা যেটা বলা হয় যে কথা মাটিতে পড়তে দেয়া হয় না, কেউ একটা কথা বললেই সাথে সাথে সেটার একটা জবাব দেয়া হয় অথবা একটা পাল্টা কথা বলা হয়। ওই দিক থেকে আপনি হতাশার জায়গায় আরেকটা জিনিস দেখেন, এনসিপির প্রতিক্রিয়া কি, এটার অপেক্ষা ছিল মানুষের, স্বাভাবিক যে তারা কিভাবে নেয়, কিন্তু তারা দেখা গেল ঢাকাতেই নাই। তারা বলতে তাদের শীর্ষ নেতারা চলে গেলেন, 5 জন কক্সবাজার গিয়েছেন, প্লেজার ট্যুরে চলে গেলেন। আজকে সেটি তাদেরকে কারণ দর্শানো, আবার কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। তো যদিও এনসিপিতে এরই মধ্যে শোকজ বা কারণ দর্শাও নোটিশ এটা খুব একটা নতুন না, তারা অভ্যস্ত হয়ে গেছেন এটাতে। ওটার ফলো আপ কিন্তু আমাদের জানা হয় না। যে আমরা ফলাফলটা আমরা জানতে পারি না, কিন্তু নোটিশ তারা সবসময় দেন, কিন্তু সেটার ফলাফল জানা হয় না। আর কারণ তাদের কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের সাথে সাথে তারা কিন্তু নোটিশটা দিয়ে ফেলেছেন, অর্থাৎ দাপ্তরিক কাজে তারা বেশ এগিয়েই থাকছেন। এটাও ভালো যে অন্তত শোকস্ত করা হয়। তো তারা কি জবাব দেন বা কি অ্যাকশন নেওয়া হয় সেটা আর আমাদের জানা হয় না। এই দিক থেকে এটা একটা হতাশার জন্ম দিচ্ছে, এই কারণে যে ছাত্রদের উপর তো অনেক আশা, অনেক ভরসা ছিল। তারা তো আসলে একটা নতুনত্ব দেখিয়েছে, অনেক তাচ্ছিল্য হয়েছে তাদেরকে নিয়ে। তো এখনও যদি তারা তাচ্ছিল্যের জায়গাতেই থাকে, মস্করার জায়গাতেই থাকে, এটা কিন্তু শুধু তাদের জন্য হতাশার নয়, গোটা জাতির জন্য একটা হতাশার বিষয়। বিস্ময়কর একটি ব্যাপার আমার কাছে কালকে অনেকেই জানতে চেয়েছেন, জিজ্ঞেস করেছেন যে আজকে জুলাই ঘোষণাপত্র একটি দিবস, সেখানে এনসিপি যারা সামনে ছিল এই গণ অভ্যুত্থানের সময় তাদের 5 জন শীর্ষস্থানীয় নেতা ছিলেন না। আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই, আমরা আসলে সদুত্তর দিতে পারিনি। যেটা আমরা দেখেছি সেটি আমরা বলেছি যে আসলে তারা বলছেন যে তারা ঘুরতে গেছেন, তো অর্থাৎ একটা প্লেজার ট্যুরে তারা গেছেন। তো এইরকম একটা দিনে তারা ট্যুর করবেন, প্লেজার করবেন, আনন্দ করবেন, বিনোদন করবেন, এটা কিন্তু যেমন বড় দাগের একটা প্রশ্ন, আবার আপনার শিরোনাম দৃষ্টে হতাশারও একটা বিষয়। তো তারা এই একটা বছরের মধ্যে, মাত্র 1 বছর, যদি 5 আগস্ট ধরেন, একটা বছরের মধ্যে তাদের এরকম স্খলন ঘটবে এটা কিন্তু প্রত্যাশিত ছিল না। স্খলনটা ঘটছে কিন্তু খুব দ্রুত গতিতে। ওই সময় তারা উত্থানটা যত দ্রুত গতির ছিল, এবারে স্খলনটাও কিন্তু খুব দ্রুত গতিতে। তাদের বিরুদ্ধে এমন এমন অভিযোগ যেগুলো তারাও ঠিকভাবে জবাব দিতে পারছেন না, মাঝে মধ্যে শোকজ করছেন বা বিবৃতি দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু ওগুলোতে সন্তুষ্ট হচ্ছে না। মানুষ একদিকে ব্যথাও পাচ্ছে,
আরেক দিকে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় যে কোনো আন্দোলন, কোনো নির্মোহ আন্দোলন অথবা কোনো সাবলীল স্বচ্ছ আন্দোলন রাজনীতির বাইরে সামাজিক শক্তি থেকেও আসে, মানুষ প্রশ্নবিদ্ধ হবে, মানুষের মধ্যে সন্দেহ কাজ করবে যে এইটাও কি ওইটা কি না। জি ওই অবিশ্বাসটা তারা এরই মধ্যে জন্ম দিয়ে ফেলেছেন। এটা আমাদের সবার জন্য হতাশার, সবার জন্য কষ্টের। জি আরেকটি বিষয় আমি দেখলাম যে আজকে হেফাজত ইসলাম যেটি বলছে যে তারা গতকালকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার কথা ছিল, সেখানে হয়নি, যা 92% মুসলিমকে আঘাত করেছে। সে বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? জি, তাদের জায়গা থেকে তারা সেটাই বলবে, ওটা বলা স্বাভাবিক। কোরআন তেলাওয়াত করা হয়নি অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়নি, তবে আল্লাহর নাম নিয়েছেন তিনি, আল্লাহর নাম বেশ কয়েকবার নিয়েছেন। আবার হেফাজতে ইসলাম তো বেসিক্যালি তারা দাবি করেন যে তারা রাজনৈতিক দল নয়, কিন্তু তারা রাজনৈতিকভাবে অনেক কিছু নির্ভর করে তাদের উপর, যে কারণে গেল আওয়ামী লীগ এই হেফাজতের উপর নির্যাতনও চালিয়েছে, আবার কাছেও টেনেছে, আবার কৌমি জননী খেতাবও নিয়েছে। আবার এই হেফাজতের কাছে বর্তমানে গত সপ্তাহে মাত্র বিএনপির দুজন শীর্ষ নেতা গিয়ে ওখানে কিন্তু তাদের দোয়া নিয়েছেন, তাদের সহযোগিতা চেয়েছেন, পরামর্শ চেয়েছেন এবং মোটামুটি জানান দেওয়ার চেষ্টা করেছেন যে হেফাজত আমাদের সাথে আছে। তো এটা বাংলাদেশের এক সামাজিক বাস্তবতা বলেন অথবা ধর্মীয় বাস্তবতা বলেন, হেফাজত একদিকে বলছে তারা রাজনৈতিক দল নয়, কিন্তু তারা রাজনৈতিকভাবে ভূমিকা যেমন রাখছে, আবার তাদের একটা ভ্যালুও কিন্তু তৈরি হয়েছে, সবাই তাদেরকে একটু কাছে চায়। যখনই তারা কাছে না যায় তখন তাদের সম্পর্কে একটা ভিন্ন ন্যারেটিভ হয়। আর আমার পেশাগত অভিজ্ঞতা থেকে যেটা আমি বরাবরে বলি যে আমাদের যে ধর্মীয় সংগঠনগুলো আছে বা বিশেষ করে মাদ্রাসা মক্তব ভিত্তিক যারা, তার মধ্যে আবার কৌমি লাইন যারা, অর্থাৎ আলিয়া লাইন নয় কৌমি, তাদেরকে নিয়ে নাড়াচাড়া কম করা ভালো। তাদের মধ্যে বেশিরভাগে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলি, আমি কুমিল্লা বাড়ি, আমাদের এলাকায় প্রচুর মাদ্রাসা আছে, কৌমি মাদ্রাসা, তাদের বেশিরভাগই কিন্তু অত্যন্ত সাবলীল, বেশ সাবলীল। যেহেতু ধর্মের প্রসঙ্গটি এসে গেল, আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই মোস্তফা কামাল ভাই। আমরা দেখছি সম্প্রতি যে ধর্মীয় দলগুলোর মধ্যে একটি ঐক্য আছে এবং তারা নির্বাচনে একসঙ্গে কাজ করবে, সে ধরনের একটি কথাবার্তাও আছে এবং এক বাক্সে ভোট দেওয়ার কথাও তারা বলেছে। আমরা সম্প্রতি একটা বিষয় দেখেছি যে হেফাজত ইসলামের আমির একটি কথা বলেছেন জামায়াত ইসলাম সম্পর্কে, যে জামায়াত ইসলাম একটি ভণ্ড দল বলে উল্লেখ করেছেন এবং তারা যে বিশ্বাস করে ইমান আকিদা, সেই বিষয়গুলি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। আপনি কি মনে করেন যে তার এই বক্তব্যে ইসলামী দলগুলোর মধ্যে বা জামাতের সঙ্গে একটি দূরত্ব তৈরি হতে পারে? খুব দূরত্ব তৈরি হবে না, তাদের মধ্যে যে খুব একটা মিলমেশ আছে আবার তাও না, কিন্তু সময়ে সময়ে তারা একসাথে হন, একসাথে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং বলার চেষ্টা করেন যে আমাদেরও আল্লাহ এক, তাদেরও আল্লাহ এক, একই আল্লাহ আমাদের, নবী রাসূলও একই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু এখানে একটা দ্বিচারিতা আছে। দ্বিচারিতাটা এরকম, কৌমিদের কথা যেটা বললাম, আমাদের কৌমি মাদ্রাসা বেজ বা হেফাজত বেজ যেটা, তাদেরকে নিয়ে কম নাড়াচাড়া করার কথা আমি এই কারণে বলছি, যেহেতু তারা একটু সাবলীল এবং অত্যন্ত গুরুভক্তি তাদের মধ্যে। মাদ্রাসার প্রিন্সিপাল অথবা সুপারিনটেন্ডেন্ট যেদিকে যান, তারা সবাই কিন্তু ওই দিকে যাওয়াটা তাদের এটা ইমানের অংশ মনে করেন। অর্থাৎ আরও যদি আমি এইভাবে বলি যে তাদের মাথায় যে পাগড়িটা আছে, এটা মাথায় থাকতে দেওয়া ভালো। সেই প্রভাবটা আমরা যেটা দেখি হেফাজত ইসলামী, সেই প্রভাবটা আমরা দেখি ইসলামিক দলগুলোর উপরে। হেফাজত যেদিকে যায় ইসলামিক দলগুলো সেদিকে যায়, চলে যায়। অর্থাৎ যতই মুখে বলা হোক যে অরাজনৈতিক, আসলে রাজনৈতিক। তো সেটা কিভাবে? আপনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল, কুমিল্লা অঞ্চল, বরিশাল অঞ্চল, আরও কতগুলো, রংপুরেও আছে, তাদের কিন্তু নির্দিষ্ট কিছু ভোটার আছে এবং তারা একদিকেই ছোটে, বিচ্ছিন্ন হয় না। তো ওই ক্ষেত্রে জামাতকে নিয়ে তাদের কিন্তু নানান নেগেটিভ কথাবার্তা আছে। জামাত মুসলিম নয় এই ধরনের ফতুয়া দিতেও কিন্তু তাদের খুব একটা সময় লাগে না, কিছুদিনের মধ্যে আবার দেখবেন তারা ভাই ভাই হয়ে যাচ্ছে, যেটা আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে গত যে উনি 4 তারিখে যে বক্তব্যটা দিয়েছেন হেফাজত ইসলামের আমির, তিনি বলছেন যে তারা মওদুদির ইসলাম, মদিনা এবং মওদুদির ইসলাম, এক পক্ষে মদিনার ইসলাম, এক পক্ষে মওদুদির ইসলাম, যারা মওদুদির ইসলাম তাদের ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। তারা এরকম বক্তব্যটি দিয়েছেন, তারা এরকমটাই বলে থাকেন, হয়তো 2-4 দিনের মধ্যে আবার সংশোধনীও আসবে। তারা এরকম কথা আগেও বলেছেন, আবার এরকম কথাও বলেছেন যে তাদেরকে যদি ভোট দেয়া হয়, অর্থাৎ হাত পাখা তাদের যেটা প্রতীক, ওটা নবীকে ভোট দেয়াই হবে, বা পারলে সম্ভব হলে যে আল্লাহকে ভোট দেয়া হলেই হবে। আল্লাহ বা নবী এখানে প্রার্থী হন না, তাদের কোনো রাজনৈতিক দল নাই। এখানে সাংঘর্ষিক যে অবস্থাটা আরেকটা বললাম আমি,
জামাতে ইসলাম এবং হেফাজত অথবা যে ইসলামী আন্দোলন অন্যান্য সংগঠনগুলো তারা আল্লাহর আইন চায়, এটা কিন্তু তারা সবাই এই বিষয়ে একমত। তো আল্লাহর আইন চাওয়ার জন্য আবার যাচ্ছে প্রফেসর আলী রিয়াজের কাছে। তো আলী রিয়াজের কাছে সম্ভবত আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নেই, ওখানে আমাদের বিদ্যমান আইন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে আইন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে আইন আছে, ওখানে শরীয়তি আইনেরও কোনো কথা হয় না। ওখানে আমাদের যে বিদ্যমান আইন আছে সেটাকে আরও একটু সংস্কার করা, আরও একটু শুদ্ধ বিশুদ্ধ করা, ওই আলাপেই তারা ওখানে করেন। তো আপনি যখন আল্লাহর আইনে চাইবেন তাহলে আবার ওখানে যাওয়াটা কিন্তু সাংঘর্ষিক, ওখানে আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নেই। তো এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক কথাবার্তা। আমরা আশা আর হতাশার মধ্যে জি ছিলাম সেই জায়গায়। তারা ওখানে আশাবাদী থাকে যে তাদের কর্মীরা, অর্থাৎ হেফাজতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন, তাদের কর্মীরা অত্যন্ত নেতাভক্ত। নেতা যেটা বলেন, অন্য দলগুলোতে আপনি দেখবেন কারেকশান থাকে, বিশাল দল আওয়ামী লীগও কিন্তু কারেকশান ছিল মাঝে মধ্যে, যদিও গ্রাহ্য হতো না। বিএনপিতেও কিন্তু দু একজন দেখবেন যে মূল নেতৃত্বের বাইরে একটা মতামত দেন, ওই চর্চাটা আছে, ওই স্বাধীনতাটুকু আছে। ইসলামী দলগুলোতে ওই সুযোগটা কিন্তু থাকে না, সুযোগ থাকে না। তার চেয়ে বড় কথা হচ্ছে ওই চর্চাটা নেই, তাদের ওই অভ্যাসটা নেই। শীর্ষ নেতৃত্ব যেটা বলেন এটাই মূল কথা, তারা এটা মেনে চলেন, এটা তাদের এক ধরনের সুবিধা। অর্থাৎ গুরুভক্তি বা নেতাভক্তি, যেটা নেতার নির্দেশ পালন করা, সেটা বোধহয় সম্ভবত হাদিসেও বলা আছে যে নেতা যেটা বলবেন সেটা মেনে, ইমামের কথা বলা আছে, সেটা মেনে চলাও ইসলামের একটা বিধান। এই সুযোগটা তারা নিচ্ছেন। তো এই জায়গা থেকে একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপিও করছে। আবার যে নতুন সংগঠন এনসিপি, তারাও কিন্তু জামাতে ইসলাম অথবা হেফাজতে ইসলাম ওই দিকে একটু মাখামাখি আছে তাদের। আমার মনে হচ্ছে, অভিজ্ঞতা বলছে, ওই দিকে একটা সংযোগ থাকতে পারে, অথবা রাজনীতিটা পরিষ্কার করাই ভালো, তাদের ওই মাথার পাগড়িটা যেন কোমরে না নামে, যেহেতু সাবলীল মানুষ তারা। কিন্তু তাতে কি আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে, বা নির্বাচন ঠিক সময়ে আয়োজনের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে? নির্বাচন ঠিক সময়ে আয়োজনের ক্ষেত্রে শুধু হেফাজত অথবা জামাত বা এনসিপি নয়, আরও নানান উপাদান আছে। এখনও সময় বাকি আছে 6 মাস, অনেক সময়, কিন্তু অনেক সময়, 6 মাস যথেষ্ট সময়। এর মধ্যে আজকে যেটা সর্বশেষ আমরা জেনেছি যে ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়োগ করা হবে, লটারির মাধ্যমে। জি, তো কথাবার্তা হচ্ছে, হোক। এক সময় তো কথাবার্তাই হয় না, এ নিয়ে কথাই বলা যেত না, বিশেষ করে গত 15-16 বছর আমলে যেটা বলে দেয়া হচ্ছে ওইটাই ঠিক। তো এখন অন্তত কথা হচ্ছে, পরস্পরের বিরুদ্ধেও তারা বলছেন নির্বাচন ঘনিয়ে আসলে একটু বলবেন, আমরা ওটা তো অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু তারা নিজেরা যদি ওই বিভেদে থাকেন, শুধু নিজেরা জনগণকে ভোগান্তিতে না ফেলে, বা আমাদের দেশের মানুষ যারা আমরা মুসলিম, নিজে নামাজ রোজা ঠিকভাবে না করলেও ধর্মের প্রতি আমাদের কিন্তু একটু দুর্বলতা আছে, নিজে ঠিকভাবে নামাজ না পড়লে একটু অপরাধ বোধে আমরা ভুগি। তো তারা যেন অন্তত আমাদেরকে নিয়েও না টান দেন। টান দিলে যেটা হবে, নির্বাচন আসা পর্যন্ত কে হেফাজত আর কে জামাত, কে এনসিপি, কে বিএনপি, এর মধ্যে যখন অন্য উপাদান ঢুকবে, সেটা কারোর জন্য খুব একটা ভালো হবে না। হতাশার জায়গাটা কিন্তু ওখানে। জি, এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট লেখক মোস্তফা কামাল। বিরতিতে যাবার আগে আপনি একটি প্রসঙ্গ বলছিলেন, যেটি আজকে আমরা দেখেছি, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে ডিসিএসপি বা আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে লটারির মাধ্যমে আসলে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, কে কোথায় দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কেমন, যে লটারি, আচ্ছা আপনি লটারির মাধ্যমে যদি দেখা যায় যে কোনো দোসর বা আওয়ামী ফ্যাসিস্ট যাদের নামে তকমা আছে, সেই লোকজনগুলো যদি কখনো কোনো জায়গায় দায়িত্বে পালন করেন, করতেই পারেন যে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে আসলে লটারি করে কতটুকু লাভ হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এটা আজকে দিনব্যাপী, এটা কিন্তু দিনের মধ্যভাগ থেকে এ পর্যন্ত অন্যতম আলোচ্য বিষয়, যে শেষ পর্যন্ত লাখট্রাই লটারি তো এক ধরনের জুয়া অথবা গ্যাম্বলিং।
কেন এই আলোচনাটা আসছে যেহেতু আস্থার একটা ঘাটতি আছে। আপনার প্রশ্নের মধ্যে আছে যে আওয়ামী লীগের লোকজন অথবা যাদেরকে ফেসিবাদ বলা হয়, ফেসিবাদ বিদায় কিন্তু নেয়নি, পতন হয়েছে। পতন আর বিদায় ভিন্ন জিনিস। গত 14, 18 অথবা 24 এইসব নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, হয়তো ডিসি ছিলেন না, এসপি ছিলেন না, নিচের দিকে কোথাও ছিলেন। অর্থাৎ ওই দিনের ভোট রাতে করার বিষয়ে অথবা বিনা ভোটে 153 জন পাশ করিয়ে দেয়া অথবা ডামি স্বামী নির্বাচন, এই নির্বাচনে তারা কোনো না কোনোভাবে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়েছেন, অভিজ্ঞতা আছে তাদের পর্যাপ্ত। তিনটা নির্বাচন তো সবাই তো চলে যাননি, বিস্তর অভিজ্ঞতা আছে তাদের। একজন ওসিও যেই ক্ষমতা রেখেছেন এই নির্বাচনগুলোতে অবিশ্বাস্য মাত্রায়, তিনি অনেক কিছু করে দিতে পেরেছেন। ওই জায়গা থেকে যখন প্রশ্ন উঠছে যে তারা আগামীতে কি না করতে পারেন, এই শঙ্কা কিন্তু কাজ করছে যে নির্বাচন তো আরও 6 মাস আছে, যে এর আগেও তারা কি না কি যেন করেন। আমরা এরই মধ্যেই দেখেছি যে বিগত আমলে অত্যন্ত ভালো পদবিতে ছিলেন, তারা এরই মধ্যে ভালো ভালো জায়গায় পদায়ন হয়েছেন। আবার এই পদায়নের ক্ষেত্রে লেনদেনের তথ্যও কিন্তু গণমাধ্যমে এসেছে। গণমাধ্যম তার জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করছে। এখনকার গণমাধ্যমগুলো যদ্দূর পারছে তথ্য কিন্তু লুকাচ্ছে না বা চাপিয়ে রাখছে না। এগুলোর একটারও কিন্তু ফয়সালা হয়নি। চেক পর্যন্ত ধরা পড়েছে যে তদবিরের চেক পোস্টিং বাবদ, আর ক্যাশেরটা তো জানার সুযোগে নাই। তো এরকম একটা অবস্থায় এই প্রশ্নগুলো সামনে এসেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বৈশিষ্ট্যগতভাবে তিনি একটু সাবলীল, যেটা মনে করেন সেটা অপেক্ষা করেন না যে একটা দিন অপেক্ষা করি পরদিন বলি, তিনি সাথে সাথেই বলে ফেলেন। এটা তার এক ধরনের বৈশিষ্ট্য। তো এখন আজকের দিন পর্যন্ত হয়তো ওনার লটারিটা ভাবনায় এসেছে, সেটা তিনি বলে ফেলেছেন। হয়তো আগামী দিন পর্যন্ত আরেকটা বলবেন। তো এগুলো বলা বলিও ভালো। এই সময় তো বলা বলির সময় আমরা যদি এইভাবে নেই যে লুকিয়ে চাপিয়ে না রেখে আলোচনার টেবিলে চলে আসুক, সবাই যার যার জায়গা থেকে মতামত রাখবে, একটা জায়গায় তো আমরা অবশ্যই পৌঁছতে পারবো। প্রশাসনে ফেসিস্টরা আছে, এই জন্য নির্বাচন হবে না, ওই আলোচনার দিকে যাওয়া বোধহয় ঠিক হবে না, বা ওই ভাবনায় যাওয়াও ঠিক হবে না। রাজনীতিবিদরা আন্তরিকভাবে যদি মাঠে সচেষ্ট হন, বিশেষ করে বড় দল বিএনপি, তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই, তারা নির্বাচনমুখী দল। জামাতে ইসলাম বিশাল দল, কয়টা আসন পাবে না পাবে আরেক আলোচনা, অনেক ভোটার আছে, তাদের সমর্থক আছে। হেফাজতে ইসলাম ম্যাটার করে। তো তারা যদি 17 বছরের অভিজ্ঞতা একটু নিজেরাও নিজেদের পরিণতিটা স্মরণ করেন, কি যন্ত্রণা তারা ভোগ করেছিলেন, তো এখন হালকা কথায় নানান ফতুয়া দিয়ে অন্যকে অমুসলিম বানিয়ে দেয়া, ওহাবি বানিয়ে দেয়া, কাফের মুরতাদ বানিয়ে দেয়া, এই চর্চাবোধ একটু বন্ধ করা দরকার। কারণ এগুলো সমাজে ব্যাপক প্রভাব রাখে। হয়তো শেষ পর্যন্ত আবার মিলমিশ হয়ে যাবেন, কোলাকুলি করবেন 2 দিন পরেই। গতকালও তো আমরা দেখেছি যেটা, তারা ওখানে যেভাবে দাঁড়িয়েছেন, কি সুন্দর করে তাদের যে ফুটেজগুলো আমরা দেখেছি, হাসি বিনিময় করছেন, রসিকতা করছেন, দুষ্টামি করছেন, তাতে কি মনে হয়েছে যে এর আগে 15-16 দিন ধরে তারা একজন আরেকজনের বিরুদ্ধে কোন কথাটা না বলেছেন? জি। তার মানে তারা যদি চান, আন্তরিক হন এবং নিজেরা কি ভোগান্তিতে ছিলেন এটা একটু একটু করে স্মরণ করেন, নিশ্চয়ই তারা এই হালকা কথার দিকে কম যাবেন। নির্বাচনের আগে একটু তো পরস্পরের বিরুদ্ধে বলবেনই, নইলে তো আর নির্বাচনের ইস্যুটা কি থাকে। মুস্তফা কামাল ভাই, হাইপ তারা তুলবেন, হাইপ তোলাটা স্বাভাবিক নির্বাচনের আগে। জি, আমি আজকে জামায়াত ইসলামের আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। আপনার হয়তো আপনি নিশ্চয়ই জানেন যে বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। তারা কিন্তু তাদের ওই জায়গা থেকেই কিন্তু আছেন যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। শেষ পর্যন্ত আসলে আপনি কি মনে করেন, বাস্তবতাটা কি আসলে কি? জামাতের সাথে যখন বিএনপির মিলমিশ হয়ে যাবে, ও আপনি বলছেন বিএনপির মিলমিশ হয়ে যাবে? আচ্ছা, হয়ে যাওয়ার পর পিআর, তাহলে তো সব বিএনপির সঙ্গে যদি জামাতের মিলমিশ হয়, তাহলে তো সব দলের সঙ্গে একটা মিলমিশ হয়ে যাবে। তাহলে সেই সরকারটা আসলে কেমন সরকার? মিলমিশ মানে ক্ষমতায় যাবে সবাই, তা না কিন্তু। তাহলে কি মিলমিশ? মিলমিশ হতে পারে যে কে ক্ষমতায় যাবে, কে অপোজিশনে থাকবে, কার মর্যাদা কি হবে। আমরা তো এরই মধ্যে যেটা দেখেছি, গত 3টি সংসদের একটিতে তো বিএনপি ছিল। সেটি কি জামাত একা বিরোধী দল হবে নাকি ইসলামী দলগুলো সব মিলে রাখতে পারে, সাথে তার সঙ্গী সাথীদেরকে রাখতে পারে? কারণ আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, যখন তার সাথে কেউ আসে, হেফাজতের কথাই ধরেন, তার সাথে আসার আগ পর্যন্ত এরা ছিল জঙ্গি। যখন সঙ্গী হয়ে গেল,
তারা হয়ে গেল যে অত্যন্ত পরেজগার মুসলমান। একাধিক দিন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে সত্যিকারের মুসলমান হচ্ছে হেফাজতে ইসলাম। তো আবার যেহেতু একটা বড় দল, বাদবাকিরা সবাই ঠিক ঠিকই বলে, আবার আলেমরাও কেউ নাকচ করে না বা নাকচ করে সুবিধা পায় না। একটা পর্যায়ে তো তারা কৌমি জননী খেতাবও দিলেন। তো জনকের আর সুযোগ নাই যে কাউকে কৌমি জনক বলা। সামনে হয়তো আরও অন্য কোনো উপাদান আমরা দেখব, অন্য কোনো শব্দ আমরা দেখব। রাজনীতিতে একটা কথা তো বলাই আছে যে শেষ কথা বলে কিছু নাই। যদিও বলছে অরাজনৈতিক, আসলে পরিপূর্ণ রাজনৈতিক, নইলে তাদের দরবারে সবাই যাচ্ছেন কেন? আপনার কথা যেটি যে জামায়াতকে আসলে সেই পিয়ারের জায়গা থেকে ছাড় দিতে হবে, যেটি আপনার কথায় পরিষ্কার হয় আর কি, প্রসঙ্গই হয়তো থাকবে না, যে পিয়ার প্রসঙ্গই থাকবে না, থাকবে না। যখন বোঝাপড়া হয়ে যাবে, দেখবেন আমি বলে গেলাম আজকে যে জামাত কয়টা সিট বোঝাপড়ার পাবে, একটি বিষয় বলছেন আপনি, এনসিপি কয়টা পাবে, কার পজিশন কি হবে, সরকারে থাকবে নাকি অপোজিশনে থাকলে কোন মর্যাদা নিয়ে থাকবে, কতটা আসন নিয়ে থাকবে। আপনার একটা প্রেডিকশন আসলে কি মোস্তফা কামাল ভাই? আমি নামক কোনো কিছু ছিল, আপনার আলোচনাও শুনবেন না। আপনার ব্যক্তিগত একটা প্রেডিকশন আমি জানতে চাই, আসলে নির্বাচনের ফলাফলটা কেমন হতে পারে? যে ফেব্রুয়ারিতে ধরলাম আমরা নির্বাচন হচ্ছে, সেখানে ফলাফলটা কেমন হতে পারে? আসলে ফলাফলটা আপনি বলছেন যে একটা বোঝাপড়া হবে, সেই বোঝাপড়াটা কেমন? কারণ তথ্যগত দিক এবং সাদা চোখে আমরা যা দেখছি, বিএনপি বড় দল। তো অন্যরা চাচ্ছে তাদেরকে যেন ছোট মনে না করা হয়, যে কারণে তারা পিআরের ব্যবস্থা চাচ্ছে। পিআর তো আসলে এমন একটা পদ্ধতি যে কোনো ভোটে অগ্রাহ্য হলো না, প্রত্যেকটা ভোটে যেন আমল পায়। সুন্দর কথাবার্তা কিন্তু। তো আবার পিআর হলে সবাই যখন গ্রাহ্য হবে, তখন বিএনপির রুল নম্বর হয়তো বা আর এক থাকলো না, 1 নম্বর রুল নম্বরটা থাকলো না, বাকিরাও 2, 3, 4 রুল নম্বর চলে আসলো। কিন্তু মার্কিংয়ের ব্যবধান কত, বিশাল ব্যবধান। তো ওই জায়গা থেকে তারা বিএনপিকে একটা চাপে ফেলতে পেরেছে, এর মধ্যে যথেষ্ট চাপে ফেলতে পেরেছে। বিএনপির মতো একটি দল যা দাবি করা হয় তাই মেনে নেয়। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, কত বড় দাবি। কিন্তু এই হিম্মত অথবা এই ক্ষমতা শুধু বিএনপিরই আছে, আর কারো নাই বাংলাদেশে এখন। তো ওই দাবিতে বিএনপিকে জি বলানো, হাঁ বলানো চারটিখানি কথা নয়। আবার কারা বলাচ্ছেন? যাদের হয়তো কারো, যেটা তথ্য, এটা কোনো সমালোচনা নয়, কারো হয়তো ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ক্যাপাসিটিও নাই বাস্তবে। কিন্তু তারা যদি আপনি বলেন যে তুমি 2 বারের বেশি এমপি হইতে পারবে না, সে তাতেও রাজি হবে। তো আবার বিএনপি কিন্তু এখানে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। ধরুন বিএনপি যদি বলে বসতো যে যাদের কোনো নির্বাচনের অভিজ্ঞতাই নেই তারা নির্বাচন করতে পারবে না, তারা যেভাবে দুষ্টামিটা করছে বা চাপে ফেলছে, অথবা বিএনপি যদি বলে বসতো যে যারা পরপর 2 বার জামানত হারিয়েছে তারা নির্বাচনে করতে পারবে না, অথবা যাদের নিবন্ধনে নেই তারা কথাই বলতে পারবে না, বিএনপি কিন্তু ওই আক্রমণাত্মক সেদিকে বিএনপি যায়নি। বিএনপি যথেষ্ট সংযমেরও পরিচয় দিচ্ছে, ধৈর্যেরও পরিচয় দিচ্ছে এবং বিচক্ষণতারও পরিচয় দিচ্ছে। অন্যান্য দলগুলো যদি যার যার জায়গা থেকে এই বিচক্ষণতাটা দেখায়, কারণ জামাতে ইসলামী ব্যাপক নির্যাতিত দল, তাদের 6-7 জন নেতার ফাঁসি হয়েছে, তারা মনেই করতে পারেন দলীয় অবস্থান থেকে যে এগুলো বিচারিক হত্যাকাণ্ড। জেলখানায় মারা গেছেন তাদের 2-3 জন নেতা। তবে এই ত্যাগও কিন্তু ছোট ত্যাগ নয়। হেফাজতে ইসলাম যে কষ্ট সয়েছে, যে নির্যাতন সয়েছে, শাপলা চত্বরে তাদের উপরে যে ক্র্যাকডাউন হয়েছে এবং তাদেরকে বলতে বাধ্য করা হয়েছে যে যা ঘটেছে আসলে এরকমটি ঘটেনি, এরকম তোমরা বলবা। তারা কিন্তু এক পর্যায়ে বলেছেও যে না, এত হতাহতের ঘটনা হয়নি, তেমন কিছু হয়নি। অর্থাৎ নির্যাতন কোন মাত্রায় নিয়ে তাদেরকে ওই অবস্থায় নেওয়া হয়েছিল, তারাও যদি তাদের জায়গা থেকে স্মরণ করেন যে এখন তো অন্তত কথা বলতে পারছেন, দাবি দিতে পারছেন, আরও পরিষ্কার করে যদি বলি যে চালাকি চাতুরিও করতে পারছেন, তো ওগুলো একটু কম করে সুন্দর করে একটা নির্বাচনের বিষয়ে যদি তারা সবাই একটা ভূমিকা রাখেন, তাদের প্রত্যেকের ওজন কিন্তু তারা প্রত্যেকে জানেন, কার কি ওজন, কার কি অবস্থান তারা সবাই জানেন। কিন্তু তো জানার পরও বিএনপির মতো বড় দল কিন্তু সবাইকে গ্রাহ্য করছে। আপনি দেখেন বিএনপি সম্পর্কে যেসব কথাবার্তা আসছে ইসলামী আন্দোলন থেকে বা হাত পাকা থেকে, তারা কিন্তু ওগুলো জবাব দেয় না। এটাও কিন্তু বিএনপির এক ধরনের সংযম। জামাতে ইসলাম থেকেও বিএনপির প্রতি যেরকম আক্রমণাত্মক কথা আসছে, বিএনপি কিন্তু ওই ভলিউমে বা ওই মাত্রায় কিন্তু জবাব দেয় না। এটাও কিন্তু এক ধরনের বিচক্ষণতা অথবা বাস্তবতা মেনে নেয়া যেটাকে বলে। তো বিএনপির মতো যদি তারাও তাদের ওজনটা উপলব্ধি করেন,
তারাও নিশ্চয় একটা সম্মানজনক জায়গায় থাকবেন, অন্তত মোস্তফা কামাল আগের ভাই, মতো নির্যাতিত নিপীড়িত মোস্তফা কামাল হবেন ভাই, না। আপনার কাছে আমার একটা প্রেডিকশন ছিল যে আসলে আগামী নির্বাচনে কে কত ভোট পাবে বা ফলাফল কি হবে, এটা আপনার একটু ধারণা। নির্বাচনে আমরা সাধারণত ধরি যে কে পাশ করবে। সামনের নির্বাচনের জন্য প্রশ্ন হয়ে গেছে কে সেকেন্ড পজিশনে থাকবে, ফার্স্ট কে হবে, এটা এরই মধ্যে মানুষ জানে, আপনিও জানেন, আমরাও মোটামুটি জানি। তো জানা থাকলে আর বোঝা থাকলে বাদ বাকিরা যার যার দায়িত্বে প্রত্যেকে বুঝে নিতে পারে। এখন এখানে যেটা নির্ণয় করার বিষয়, যে নির্বাচনে নির্ণয় হবে যে অপোজিশনে কে থাকবে, কিভাবে থাকবে, কতজনে মিলে থাকবে, জি, কতটি শরিক থাকবে, সেটি একটি মূল বিষয়টা কিন্তু ওখানে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। আরেকটি বিষয়, নির্বাচন নিয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, তাতে নির্বাচন করা সম্ভব, একবার যে কোনো সময় নির্বাচন করা সম্ভব। তাহলে কি আসলে কি যেই কথাটি একটু উঠছিল অনেক সময় যে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে যে একটি দাবি ছিল, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কি করা সম্ভব এখন এই মুহূর্তে? খুব সংক্ষেপে। এখানে বিএনপি মহাসচিব যখন বলেছেন নির্বাচন করা সম্ভব, যদি জাতীয় নির্বাচন করা সম্ভব হয়, স্থানীয় নির্বাচন করা সম্ভব, ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব, এর মধ্যে কিন্তু আমরা ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আলোচনা হয়েছে। যদি তাদের মধ্যে সহিষ্ণুতা থাকে, আর যদি অসহিষ্ণু হয়ে পড়েন, ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব না, কাউরান বাজার কাঁচামালের আড়তদার সমিতির নির্বাচন করা সম্ভব না। যদি অসহিষ্ণুতা থাকে, যদি তারা কোনো অঘটন ঘটানোর চেষ্টা করবেন বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবেন, ওই সামর্থ্য তাদের প্রত্যেকেরই আছে, প্রত্যেকটা দলের আছে। বিশৃঙ্খলা বাধাতে এখন অনেক লোকাল লাগে না, আমরা কিন্তু গত কয়েক মাসে সেটা দেখে ফেলেছি। অল্পের মধ্যে একটা বিশৃঙ্খলা বাঁধিয়ে দেওয়া যায়। শাহবাগ মোড় যথেষ্ট, কাউরান বাজার মোড় যথেষ্ট। গোলমাল পাকাতে পারলে প্রচুর দর্শক পাওয়া যায়, প্রচুর দর্শক পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু আমরা খেয়াল করি হত্যাকাণ্ডের সময় পর্যন্ত দর্শক পাওয়া যায়, ছবি তোলে। সেটা কতটুকু ভালো কতটুকু মন্দ আরেক আলোচনা, কিন্তু এই হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা আমাদের সামনে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো ওখানে কিন্তু যত কথাই বলেন, এরা কিন্তু অভিভাবক। দিন শেষে দেশ চালাবেন রাজনীতিবিদরাই। তারা যত সুন্দর বোঝেন, মানুষের পালস বোঝার একটা বিষয় আছে, যেটা তো হাতে নাতে প্রমাণিত। সেই সরকারে কত অভিজ্ঞ লোক আছেন, তারা দেখেন কখনো কখনো পালস বুঝে উঠতে পারেন না। রাজনীতি যারা করেন তারা পারেন। করতে হবে মোস্তফা কামাল ভাই, আপনি নিশ্চয়ই আশাবাদী। অবশ্যই আশাবাদী। তারা যদি একটা দায়িত্বশীলতার পরিচয় দেন, অবশ্যই পরিবেশ আছে। এবং এই বিদ্যমান যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে যদি একটু উৎসাহ উদ্দীপনা তৈরি করা যায়, তাদেরকে ভয় থেকে মুক্ত করা যায়, অবশ্যই সম্ভব। জি, আসলে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সময়ের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।